ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বাকি আছে এইচএমপি শান্ট পাথওয়ে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এবং লাস্টলি বায়োএনার্জেটিক্স অ্যান্ড রেসপিরেটরি চেইন। বায়োএনার্জেটিক্স অ্যান্ড রেসপিরেটরি চেইন ইনশাআল্লাহ যদি আমাদের কখনো খোলে আমরা সামনাসামনি পড়ব, তবে আমি একটি ভিডিও পাঠিয়ে দিব বায়োএনার্জেটিক্সের আপনাদেরকে। আর আজকে আমরা চেষ্টা করব এইচএমপি শান্ট পাথওয়ে, গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজটা শেষ করে নিতে। সামনে কিন্তু আপনাদের পরীক্ষা আছে, তাহলে শুরু করা যাক। এইচএমপি শান্ট পাথওয়ে, হেক্সোস মনোফসফেট শান্ট, একটা হেক্সোস সুগার যেটাতে একটা মনোফসফেট মানে কি একটা ফসফেট লাগানো থাকবে, এরকম একটা সুগারের শান্ট। কোনটা হেক্সোস মনোফসফেট? আমরা খুব কমনলি মনে পড়ে গ্লুকোজ 6 ফসফেট, যেটার 6 পজিশনে একটা ফসফেট আছে। Actually, hexose monophosphate shunt is the alternate pathway of glucose oxidation. Glucose oxidation এর আমরা সবচেয়ে কমন যে পাথওয়েটা জানি সেটা হলো কি গ্লাইকোলাইসিস। তাহলে by definition, HMP shunt pathway is the alternate pathway of glucose metabolism where oxidation of glucose occurs without generating ATP. আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যদি এটিপি তৈরি না করে তাহলে এইচএমপি শান্টের ইম্পর্টেন্স কি, কেন এত কষ্ট করে এই শান্টটা হবে? আসলে এটিপি তৈরি না করলে এটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় শান্ট। কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন কেন। আচ্ছা, সাবস্ট্রেট আমি অলরেডি বলেছি গ্লুকোজ 6 ফসফেট, এন্ড প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড, পেন্টোজ ফসফেট সুগার, NADPH। হেক্সোস সুগার থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে এন্ড প্রোডাক্ট হিসেবে একটা পেন্টোজ সুগারই পাওয়া যায়। এবং খেয়াল করে দেখেন, আমরা ভাইটামিন মিনারেলসের মধ্যে NADH পড়েছিলাম, NADPHও পড়েছিলাম। এই NADH আমরা অলরেডি কিন্তু গ্লাইকোলাইসিস, TCA সাইকেল, ওখানে NADH পেয়েছি, যে NADH থেকে আমরা 3টা করে ATP পাই। কিন্তু এইচএমপি শান্ট পাথওয়েতে NADH তৈরি হবে না, তৈরি হবে NADPH। NADPH নেভার গোজ টু দ্য রেসপিরেটরি চেইন, এবং এখান থেকে আমরা কখনোই কোনো ATP পাবো না। বাট NADPH ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম অফ লিভার, RBC, এডিপোস টিস্যু, ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড, অ্যাড্রেনাল কর্টেক্স, গোনাড। একটু যদি আপনারা নজর দেন, আদার দেন RBC বাকি প্রত্যেকটা টিস্যু কিন্তু ফ্যাট কন্টেনিং টিস্যু, লাইক লিভার, এডিপোস টিস্যু পুরোটাই ফ্যাট দিয়ে তৈরি। ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড অনেক অনেক পরিমাণে ফ্যাট থাকবে। অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড গোনাড সবখানে কি ফ্যাট আছে। নেচার ক্যাটাবলিক পাথওয়ে, অবশ্যই হেক্সোস সুগার ভেঙে পেন্টোজ সুগার তৈরি হয়েছে, একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়েছে, এটা হলো ক্যাটাবলিক পাথওয়ে। স্টেপস অফ হেক্সোস মনোফসফেট শান্ট, দুরকম স্টেপ আছে, একটা অক্সিডেটিভ নন রিভার্সিবল, যেটা রিভার্স হবে না, যেখান থেকে আমরা হেক্সোস সুগার থেকে পেন্টোজ সুগার পাবো। আরেকটা হলো নন অক্সিডেটিভ রিভার্সিবল পাথওয়ে, যেটা থেকে আমরা পেন্টোজ সুগার পুনরায় আবার হেক্সোস সুগারে পরিণত হবে, অনেকটা গ্লাইকোলাইসিস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস কম্বাইন। এই টাইপের যে একটা গ্লাইকোলাইসিসে যেমন ক্যাটাবলিজম হয় এবং পরবর্তীতে গ্লুকোনিওজেনেসিসে অ্যানাবলিজম হয়। তবে আমরা এইচএমপি শান্ট বলতে আমাদের এই পড়ার মধ্যে আমরা অক্সিডেটিভ নন রিভার্সিবল ফেজটাকে পড়ব, ওটাতেই আমরা গ্ল্যান্স করব। নন অক্সিডেটিভ এখানে আমাদের প্রয়োজন হবে না। দিস ইজ দ্য এইচএমপি শান্ট পাথওয়ে। পুরোটার দিকে একসাথে তাকাবেন না, সবচেয়ে উপরে দেখেন গ্লুকোজ 6 ফসফেট, এটা হলো আমাদের সাবস্ট্রেট। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে NADP এসে দুটো হাইড্রোজেন যদি রিমুভ করে নেয় বাই প্রেজেন্স অফ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম, আমরা সবসময় জানি এই ক্ষেত্রে এনজাইমটা হবে ডিহাইড্রোজেনেস এনজাইম, তখন আমরা যেটা পাবো সেটা হলো 6 ফসফো গ্লুকোনোলেকটোন।
তাহলে খেয়াল করেন আমরা গ্লুকোজ 6-ফসফেট থেকে ফার্স্ট স্টেপে কি পেলাম, 6-ফসফোগ্লুকোনোলেকটোন। এই গ্লুকানোলেকটোনের সাথে আমরা NADPH পেলাম একটা। 6-ফসফোগ্লুকানোলেকটোন থেকে আমরা পাবো 6-ফসফোগ্লুকোনেট গ্লুকানোলেকটোন হাইড্রোলেজ এনজাইমের মাধ্যমে। 6-ফসফোগ্লুকোনেট থেকে আমরা আবারও NADPH এসে হাইড্রোজেন রিমুভের মাধ্যমে আমরা পাবো হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড রিমুভ করবে। এক্ষেত্রে আমরা পাবো রাইবোলোজ 5-ফসফেট ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজেনেস এনজাইম, ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজেনেস। তাহলে আমরা HMP শান্টে একটা গ্লুকোজ 6-ফসফেট থেকে আমরা দুটো NADPH পাচ্ছি এবং রাইবোলোজ 5-ফসফেট মানে পেন্টোজ সুগার পাচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তাহলে আমাদের এন্ড প্রোডাক্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো এন্ড প্রোডাক্ট হলে NADPH এবং পেন্টোজ সুগার। এখন আসো এটার ইম্পর্টেন্স কেন, আমি প্রথমেই বলেছি HMP শান্ট পাথওয়ে খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগার আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে, ডিএনএ এবং আরএনএ। খেয়াল করে দেখো ডিএনএর নাম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো, রাইবো মানে কি রাইবোস সুগার। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবোস সুগার। এই রাইবোস সুগার ইজ ভেরি মাচ নিডেড ফর সিনথেসিস অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। এখন আসো বাকি NADPH। NADPH থেকে আমরা কোনো এটিপি পাই না, কিন্তু এই NADPH is very 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 important for reductive biosynthesis. Reductive biosynthesis of three things: fatty acid, cholesterol and steroid hormone. তোমরা সাইট অফ HMP শান্ট দেখেছো না, অ্যাড্রেনাল কর্টেক্স, ওভারি, টেস্টিস। কারণ কি, ওখানে স্টেরয়েড হরমোন তৈরি করার জন্য এই NADPHটা খুব ইম্পর্টেন্ট। আর লিভার এবং এডিপোজ টিস্যু ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট। মাদারের ব্রেস্ট মিল্ক থেকে কি পাওয়া যায়, প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ওই মিল্কে। আর লিভারে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে। এছাড়া NADPH কিন্তু আমাদের রিডাকটিভ বায়োসিনথেসিস ছাড়াও আরও অনেকগুলো কাজে লাগে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের শরীরকে সে প্রোটেক্ট করবে, আমাদের বডিকে প্রোটেক্ট করবে। সে কিভাবে করবে আমরা আসতেছি। ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং, আমাদের শরীরে মেটাবলিক পাথওয়ের মাধ্যমে বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেমন সুপার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। এগুলো আমাদের শরীরের সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, ডিএনএকে ডিস্ট্রয় করে দেয়, প্রোটিনকে ডিনেচারেট করে দেয়, ফ্যাটি অ্যাসিড অন্যান্য বায়োমলিকিউলকে নষ্ট করে দেয়। এই ফ্রি রেডিক্যালগুলোকে সুপার অক্সাইড অক্সিডেজ, পার অক্সিডেজ এবং গ্লুটাথায়ন রিডাক্টেজ এই এনজাইমগুলোর মাধ্যমে আলটিমেটলি NADPH কি করবে, এদেরকে ডিটক্সিফাই করবে। এই যে একটা ছবি দেখো, উপরের ছবিতে দেখো NADPH কনভার্টস টু NADP, গ্লুটাথায়ন রিডাক্টেজ এনজাইম। GS মানে হলো গ্লুটাথায়ন উপরে, GSSG এটার অর্থ হলো আসলে দুটো গ্লুটাথায়ন, একটা হলো লেফট থেকে GS আর একটা রাইট থেকে GS। তাহলে দুটো গ্লুটাথায়ন NADPH এর দুটো হাইড্রোজেনকে নিয়ে কি হবে, রিডিউসড গ্লুটাথায়ন হবে 2GSH। দুইটা হাইড্রোজেন আছে, এই দুটা হাইড্রোজেন, হাইড্রোজেন পার অক্সাইড, দেখো এটা কিন্তু একটা সুপার অক্সাইড যেটা সেল ডিস্ট্রাক্ট করে। এই হাইড্রোজেন দুইটা যখন সুপার অক্সাইডকে দিয়ে দিবে তখন হাইড্রোজেন পার অক্সাইড কি হবে, H4O2, অর্থ কি 2H2O, সিম্পল পানিতে পরিণত হবে, যেখানে গ্লুটাথায়ন পার অক্সিডেজ এনজাইম কাজ করে। নিচের ছবিতে এটাকে আরো ডিটেলস দেখানো হয়েছে। মূল কথা হলো এই সুপার অক্সাইডগুলোকে বিভিন্ন এনজাইমের সহায়তায় NADPH এর মাধ্যমে কি করা হয়, নিউট্রিলাইজড করা হয়।
এই এইচএমপি শান্ত যদি ঠিকমতো কাজ করে থাকে, আমরা কিন্তু আবারও পুরোনো জায়গায় ফিরে যাই। সাইট অফ এইচএমপি শান্ত আমরা একটা দেখছি আরবিসি। আরবিসির জন্য এইচএমপি শান্ট আসলে জীবন মরণের ব্যাপার, কারণ এনএডিপিএইচ শরীরে অন্যান্য কোষে এইচএমপি শান্ট ছাড়াও আরও কয়েকটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, বাট ইন আরবিসি দ্য সোর্স অফ এনএডিপিএইচ ইজ অনলি অ্যান্ড অনলি এইচএমপি শান্ট। তাহলে আরবিসিতে এনএডিপিএইচ পাওয়ার একমাত্র উপায় হলো এইচএমপি শান্ট। এবং কোনো ব্যক্তির শরীরে যদি এইচএমপি শান্ট ডিফেক্টিভ হয় জেনেটিক্যালি, তখন কি হবে? এনএডিপিএইচ প্রপারলি তৈরি হবে না। তৈরি না হলে কি হবে? এই যে সুপার অক্সাইড অথবা হাইড্রোজেন পার অক্সাইড, যেগুলো আরবিসিও তো একটা সেল, ওইখানেও মেটাবলিজম হয়, এগুলো যখন তৈরি হবে, বেশি পরিমাণে তৈরি হবে, তখন ওই আরবিসিটা ডিস্ট্রয় হয়ে যাবে, ভেঙে যাবে। এটা কিন্তু খুব খারাপ। ফলে আরবিসিটা ডিস্ট্রয় না হওয়ার, আরবিসি মেমব্রেনের ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য, ইলেকট্রোসাইট মেমব্রেনের ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য এইচএমপি শান্ট পাথওয়ে তথা এনএডিপিএইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা বিভিন্ন স্টেরয়েড তৈরির জন্য এনএডিপিএইচ লাগে, এটা পড়েছি। তোমাদেরকে একটা পুরনো পড়া একটু মনে করিয়ে দেই, তাহলেই দেখবা। আমাদের কিডনির মধ্যে ভাইটামিন ডি অ্যাক্টিভেশন হয়েছিল 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল থেকে 125 ডাইহাইড্রক্সি। এই যে হাইড্রক্সিলেশন, এই হাইড্রক্সিলেশন অফ ভাইটামিন ডি তথা হাইড্রক্সিলেশন অফ স্টেরয়েডের জন্য খুবই ইম্পর্টেন্ট এনএডিপিএইচ। ঠিক একইভাবে লিভারের মধ্যে বাইল তৈরির জন্য এবং কোলেস্টেরল সিনথেসিসের জন্য লিভারে এনএডিপিএইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিটক্সিফিকেশন অফ ড্রাগ, আমরা যে ওষুধ খেয়ে থাকি এটা তো সুস্থ হওয়ার জন্যই খাই, কিন্তু এই ওষুধই কিন্তু বিষ হয়ে যায় কিছুক্ষণ পরে। একটা সার্টেন হাফ লাইফ অফ ড্রাগের পরে এই ড্রাগ তো আমাদের শরীরে কোনো উপকারে আসেই না, বরং এরা একটা টক্সিন হিসেবে কাজ করে। ফলে যত দ্রুত সম্ভব তাদেরকে শরীর থেকে বের করে দেওয়া উচিত। এই বের করে দেওয়ার জন্য লিভারের মাইক্রোজোমে P450 একটা এনজাইম সিস্টেম আছে। এটা একটা এনজাইম না, টোটাল একটা সিস্টেম। এই সিস্টেমটার এনএডিপিএইচকে দরকার। তারা কি করবে? যত নন পোলার বা লিপিড লাভার ড্রাগ আছে তাদের সাথে একটা করে ওএইচ যোগ করে দিবে। ওই যে আগে হাইড্রক্সিলেশন যেটা পড়েছি, এই ওএইচ যোগ করা মানে কি? তারা ওয়াটার সলিউবল হয়ে যাবে, পানিতে দ্রবণীয় হয়ে যাবে ওই ড্রাগগুলো, এবং তারা কিডনির মাধ্যমে ইউরিন দিয়ে পাস করে চলে যাবে। তাহলে শরীর থেকে কি হলো? এই বিষগুলো বের হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ফ্যাগোসাইটোসিস ডান বাই ডাব্লিউবিসি, কিন্তু কিভাবে হয়? The myeloperoxidase MPO system is the most potent bactericidal mechanism. মাইলোপারঅক্সিডেজ নিয়ে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে। আধুনিকভাবে বায়োকেমিস্ট্রিতে মাইলোপারঅক্সিডেজ নিয়ে কাজ হচ্ছে। এটা হার্টের জন্য, কিডনি সেভের জন্য, ডায়াবেটিস রোগী, ওদের সাথে বিভিন্ন রিসার্চ চলতেছে। আফটার এনগালফমেন্ট অফ মাইক্রোঅর্গানিজম, NADPH অক্সিডেজ লোকেট ইন দ্য লিউকোসাইট সেল মেমব্রেন, মানে WBC সেল মেমব্রেনে যে NADPH অক্সিডেজ এনজাইম থাকে, converts molecular oxygen from the surrounding tissue into superoxide. This is called the respiratory burst. এটা তোমাদের কিন্তু লিপিং করে সুন্দর একটা ছবি আছে, ছবিটা আমি এখানে দিয়েছি। Next, superoxide is spontaneously, ultimately একটা ভাইরাস ব্যাকটেরিয়া WBC এনগালফ করার পর একটা সুপার অক্সাইড তৈরি হবে। সেই সুপার অক্সাইড থেকে এই সুপার অক্সাইডগুলো আলটিমেটলি হাইড্রোজেন পার অক্সাইড হয়ে হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হবে। হাইপোক্লোরাস অ্যাসিড কোনটা? আমরা ঘরে যে ব্লিচিং পাউডার ব্যবহার করি সেটা।
এই হাইপোক্লোরাস অ্যাসিড সেলের জন্য খুব টক্সিক অ্যান্ড দে ডিরেক্টলি কিলস ব্যাকটেরিয়া। তোমাদের এত ডিটেলস দরকার নেই, তোমাদের জানতে হবে NADPH of HMP shunt helps in phagocytosis by WBC। এই হলো ছবিটা, খেয়াল করে দেখো রাইট আপার সাইডে ব্যাকটেরিয়া যখন ডব্লিউবিসির ভেতরে ঢুকে তখন লাইসোজোম থেকে একটা ফ্যাগোলাইসোজোম তৈরি হয়, আলটিমেটলি অক্সিজেন থেকে সুপার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। এবং এই লেফট সাইডের নিচের দিকে দেখো NADPH কনভার্টস টু NADP হেয়ার। দিস ইজ কল্ড রেসপিরেটরি ব্রাস্ট। সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড খুব ইম্পর্টেন্ট জিনিস। নাইট্রিক অক্সাইডের মূল কাজ হলো ভেসেল ডাইলেশন, ভেসোডাইলেশন করবে এবং হার্টের ভেসোডাইলেশনের মাধ্যমে এটা হার্টকে ভালো রাখবে। এই নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য কি লাগবে? আমাদের NADPH লাগবে। নাইট্রিক অক্সাইড আমাদের নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে, প্লাটিলেটকে জমাট বাঁধতে দেয় না, ফলে শরীরের মধ্যে এই যে হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, MI বা স্ট্রোক, এগুলোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়? সরি, এখানে একটু স্লাইড ডিস্টার্ব হয়ে গেল। নাইট্রিক অক্সাইড তৈরি হবে আর্জিনিন নামে আমাদের যেই অ্যামাইনো অ্যাসিড আছে সেটাতেই NADPH কাজ করে ওইখান থেকে আর্জিনিন থেকে কি তৈরি করবে? নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এখানে নাইট্রিক অক্সাইডের বিভিন্ন কাজগুলো দেওয়া হয়েছে যেটা অলরেডি বলা হয়েছে। এই যে এখানে আর্জিনিন থেকে কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয় সেই ছবিটা আছে। এছাড়াও আমাদের লেন্স যেগুলো আছে, চোখের লেন্স, সেখানে NADPH প্রচুর পরিমাণে লাগে। কারণ কি? চোখের লেন্সটাকে যাতে পরিষ্কার রাখতে পারে, ট্রান্সপারেন্ট রাখতে পারে, কাচের থেকেও স্বচ্ছ রাখতে পারে, না হলে কিন্তু আমরা চোখে ঘোলা দেখব। HMP শান্টে আমাদের শেষ পড়া গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। মনে তো আসছে না? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম কোথায় ছিল? ফার্স্ট স্টেপে গ্লুকোজ 6-ফসফেট থেকে আমরা 6-ফসফো গ্লুকানোলেকটোন তৈরি করার সময় এই এনজাইমটা লাগছে। এবং এখন যদি কারো জেনেটিক্যালি, বংশগতভাবে, জন্মগতভাবে এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে, তাদের কি থাকবে? NADPH থাকবে? থাকবে না। আর আমি আগে কি বলেছিলাম? NADPH ইজ দ্য HMP shunt is the only source of NADPH for RBC। তার মানে ওদের RBCর মধ্যে কি থাকবে? কোনো NADPH পাওয়া যাবে না। ইটস এ এক্স লিঙ্কড ডিজিজ। তোমরা থার্ড টার্মে এই এক্স লিঙ্কড, এরপরে হলো ওয়াই লিঙ্কড ডিজিজ, এরপর অটোজোমাল ডিজিজ, এগুলো পড়বা তোমরা। রোল অফ G6PD ইন RBC অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এখন যদি কোনো কারণে এটা না থাকে, তখন তাহলে কি হবে? RBCতে হিমোলাইসিস হয়ে যাবে। কি হবে? হিমোলাইসিস হয়ে যাবে এবং RBC ডেস্ট্রয় হয়ে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড উইল ডেস্ট্রয় দ্য RBC। এবং এই হাইড্রোজেন পারঅক্সাইডের দ্বারা যদি RBC ডেস্ট্রয় হয়, তখন RBCর ভেতরে কি হবে? একটা হিঞ্জ বডির মতো পাওয়া যাবে। যখন RBCটি তার নিজের ইলাস্টিসিটি, বাই কনকেভ থাকার জন্য যে ইলাস্টিসিটি, সেটা যখন লুজ করে তখন একটা হিঞ্জ বডি তৈরি হবে, আলটিমেটলি যেটা আমি বলেছি হিমোলাইসিস করে ফেলবে। যাদের G6PD ডেফিসিয়েন্সি আছে তারা সবাই কি তাদের RBC ধ্বংস হয়ে যায়? তারা কি সাথে সাথে মারা যায়? না। এদের মধ্যে অনেকের ক্ষেত্রে এটা অনেক সাইলেন্ট থাকে, RBC ডেস্ট্রয় হয় কিন্তু ওরকম বোঝা যায় না। কিন্তু দেখা যায় বিভিন্ন কন্ডিশনের মধ্যে এটা খুব মারাত্মক আকার ধারণ করে।
খুব ইম্পর্টেন্ট ফার্স্ট যেটা সেটা হলো ট্রিপল এর 1 নাম্বার হলো অ্যান্টিবায়োটিক। কিছু কিছু অ্যান্টিবায়োটিক ওই পেশেন্টদেরকে, মনে করো তাদের জ্বর হয়েছে বা প্রস্রাবে ইনফেকশন হয়েছে, তখন সালফামেথাজোল দিয়ে দিল, বা ম্যালেরিয়ার জন্য ক্লোরামফেনিকল দিল, কিংবা অন্য কোনো একটা রোগের জন্য ক্লোরামফেনিকল, আমরা ওই যে চোখের আই ড্রপ হিসেবে ব্যবহার করতেছি, এই ক্লোরামফেনিকল দিল, তাহলে দেখা যায় এই অ্যান্টিবায়োটিকগুলো দ্বারা তাদের এই আরবিসি ব্রেকডাউন বা হিমোলাইসিস মারাত্মকভাবে বেড়ে যায়। আবার অ্যান্টি ম্যালেরিয়াল কিছু ড্রাগ আছে, প্রাইমাকুইন, যেমন ম্যালেরিয়া রোগীকে কেউ খেয়াল না করে প্রাইমাকুইন দিল, দেখা গেল প্রস্রাবের রং পুরো কোকের মতো হয়ে গেছে, কোকের কালারের প্রস্রাবের রং, অর্থাৎ কি শরীরে সব আরবিসি ভেঙে যাচ্ছে, লাইসিস হচ্ছে। জ্বরের জন্য কিছু ওষুধ আছে, সেটা দিলে ফ্যাভিজম, ফাভাবিন নামে এক ধরনের বিচি আছে, সিমের বিচির মতো, এই ফাভাবিন কেউ কেউ খেলে তাদের ক্ষেত্রে G6 ডেফিসিয়েন্সিটা মারাত্মক আকার ধারণ করে। আবার কিছু কিছু ইনফেকশনে G6PD খুব বাজে রকম হয়। তাহলে আমাদের HMP শান্ট পাথ হয়ে গ্লাইকোজেনেসিস আমাদের জাস্ট জানাটা দরকার, কাকে বলে ডেফিনেশন। এরপর আমরা গ্লাইকোজেনেসিসে কিছু ব্রাঞ্চিং এনজাইম জানবো। মজার কিন্তু গ্লাইকোজেনেসিস, যদি অত ইম্পর্টেন্ট না। গ্লাইকোজেনেসিস অর্থ কি? গ্লাইকোজেন synthesis of glycogen from glucose. Synthesis of glycogen from glucose is called glycogenesis. কোথায় হয়? মূলত সাইটোপ্লাজম অফ লিভার এবং স্কেলিটাল মাসেলে হয়। সাইটোপ্লাজম অফ লিভার এবং স্কেলিটাল মাসেলে হবে। Substrate alpha D glucose. Product glycogen. The main storage of glycogen is found in liver and skeletal muscle. আমরা জানি গ্লাইকোজেনোলাইসিসের সময় লিভার থেকেই মূলত গ্লাইকোজেন ব্রেকডাউন হয়েছে এবং স্কেলিটাল মাসেল থেকে। স্কেলিটাল মাসেল থেকে মনে আছে তো, এন্ড প্রোডাক্ট কিন্তু গ্লুকোজ না গ্লাইকোজেনোলাইসিসে, এন্ড প্রোডাক্ট হলো গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, লিভার গ্লাইকোজেন মেইনলি ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করে। স্টেপস অফ গ্লাইকোজেন সিনথেসিস। সাবস্ট্রেট গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট আমরা গ্লুকোজ থেকে পেয়ে থাকি। দিস গ্লুকোজ 6 ফসফেট উইল কনভার্টস ইনটু গ্লুকোজ 1 ফসফেট। এই গ্লুকোজ 1 ফসফেটের সাথে ইউরিডিন ট্রাইফসফেট এটা অ্যাড হয়ে ইউডিপি গ্লুকোজে পরিণত হয়। ইউডিপি গ্লুকোজ, ইউরিডিন ট্রাইফসফেট থেকে দুটো ফসফেট বের হয়ে যাবে, বের হয়ে আয়নিক ফসফেটে পরিণত হবে, এবং এখানের মধ্যে ইউটিপি থেকে একটা ফসফেট এবং গ্লুকোজ 1 ফসফেট থেকে একটা, এই দুটো ফসফেট বের হয়ে যাবে। তাহলে বাকি থাকবে হলো ইউডিপি আর গ্লুকোজ। টাইরোসিন রেসিডিউ অফ গ্লাইকোজেনিন। গ্লাইকোজেনিন হলো, তোমরা যারা মেয়েরা যদি ছোটবেলায় পুতির মালা গেঁথে থাকো, তাহলে যে সুই আর সুতো, সুইয়ের সাথে সুতো, এর ভিতর দিয়ে তো পুতির মালা গাঁথা হতো। গ্লাইকোজেনিন হলো জাস্ট সুইয়ের মতো, যেখানে একের পর এক গ্লুকোজ এসে পুতির মতো একের পর এক জমা হয়ে একটা লম্বা চেইন তৈরি করবে। এই ইউডিপি গ্লুকোজ গ্লাইকোজেনিনের টাইরোসিনকে, গ্লাইকোজেনিন একটা লম্বা গ্লাইকোপ্রোটিনের মতো, যেটার সামনের দিকে থাকবে টাইরোসিন নামে অ্যামাইনো অ্যাসিড, এর গায়ের মধ্যে গ্লুকোজকে এনে লাগাবে। একের পর এক এসে ইউডিপি গ্লুকোজ এসে বাইন্ড করে একটা লম্বা আলফা 1,4 বন্ড তৈরি করবে। আলফা 1,4 বন্ড তৈরি করবে এই যে এই জায়গার মধ্যে, বুঝছো? এরপরে ব্রাঞ্চিং এনজাইম আসবে, গ্লাইকোসাইল 4,6 ট্রান্সফারেজ, যেটা ব্রাঞ্চ তৈরি করবে গ্লাইকোজেনের ব্রাঞ্চগুলো। ঠিক এইভাবে বারবার ব্রাঞ্চিং হতে হতে গ্লাইকোজেন তৈরি হবে। এটা হলো তোমাদের বইয়ের ছবি, একই ছবি, একটু ডিফারেন্টভাবে দেখানো হয়েছে। এখানে এই যে এটা হলো সিঙ্গেল একটা স্ট্র্যান্ড, আর এখানে হলো ব্রাঞ্চিং হচ্ছে। লাস্ট টপিক, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। এটা কিন্তু একটু কঠিন বাবারা, আমি একটা
চার্টের মাধ্যমে দেখিয়েছি, তোমরা চেষ্টা করবা চার্টের থেকে মুখস্থ করে ফেলতে অন্তত প্রথম 3-4টা। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ হলো সেই ডিজিজ যেটা গ্লাইকোজেন তৈরি হওয়া মানে গ্লাইকোজেনেসিস অথবা গ্লাইকোলাইসিস কিংবা এর ইন্টারমিডিয়ারি কোনো পাথওয়ের মধ্যে কোনো এনজাইম ডিফেক্ট হলে এর সবগুলোকে একসাথে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বলে। তাহলে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রবলেম কিংবা বা গ্লাইকোজেন ব্রেকডাউনের প্রবলেম অথবা ইন্টারমিডিয়ারি, এর পুরোটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। A group of inherited disorders characterized by deposition of an abnormal type or quantity of glycogen in tissue or failure to mobilize glycogen is called glycogen storage disease. তাহলে যেটা বলেছিলাম, অ্যাবনর্মাল টাইপ অথবা অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ গ্লাইকোজেন জমা হওয়া কিংবা গ্লাইকোজেন মোবিলাইজ হওয়া, ফেলিওর, এই দুইটাকেই কি বলা হয়? গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বলা হয়। It is an inherent deficiency of enzyme of glycogen metabolism both in liver and muscle. আলাদা আলাদা 11টা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে, আরও কয়েকটা ইনভেন্ট হয়েছে যেগুলো এখনও আমাদের মেইন টেক্সটে আসেনি। এবং এই 11টার মধ্যে 8 এবং 10কে একসাথে এখন 6-এর মধ্যে বলা হয়। 8 আর 10কে কোথায় নিয়ে আসা হয়েছে? 6-এর মধ্যে। তাহলে কিন্তু আমরা 8 আর 10 আলাদা করে পাবো না। হ্যাঁ, হুট করে অনেক মাথা এলোমেলো হয়ে যাবে এই চার্ট দেখলে, মাথা ঠান্ডা। আমরা পুরো চার্টের দিকে তাকাবো না, আমরা ফার্স্ট রোর দিকে তাকাবো। ফার্স্ট রোতে কি লেখা আছে? নাম্বার। ওই যে 11টার নাম্বার পরপর থাকবে কলামের মধ্যে। আচ্ছা, ফার্স্ট রো। সেকেন্ডটা হলো এনজাইম ডেফিসিয়েন্সি। এখানে আমরা বর্ণনা করব যে কোন এনজাইমের প্রবলেমের জন্য কোন গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজটা হচ্ছে। এরপরেরটা হলো ইপোনেম। ইপোনিম মানে হলো এই গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজকে আমরা অন্য কি নামে ডাকি। এরপরে 3টা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে: হাইপোগ্লাইসেমিয়া, হ্যাপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে সবাই জানো, গ্লুকোজ কমে যাওয়া। হ্যাঁ, কিছু কিছু গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে ব্লাডের মধ্যে গ্লুকোজ একেবারে কমে যায়, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং, মৃত্যুর কারণ হয়। হ্যাপাটোমেগালি, লিভার বড় হয়ে যাওয়া। হাইপার লিপিডেমিয়া, রক্তের মধ্যে আমাদের 4টা লিপিড আমরা সবসময় পরীক্ষা করি: টোটাল কোলেস্টেরল, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই লিপিড যে লেভেল থাকে নর্মাল লেভেল, সেটা যদি অ্যাবনর্মাল হয়ে যায় সেটাকে আমরা হাইপার লিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া বলি। এরপরে আসছে মাসেল সিমটম। মাসেলের মধ্যে কোনো কারণ কি? গ্লাইকোজেন কোথায় জমা হয়? লিভারের সাথে, মাসেলে। ডেভেলপমেন্ট, প্রগনোসিস, আদার সিমটম। এই হলো আমাদের ফার্স্ট রো। এখন আমরা ফার্স্ট রো ধরে আস্তে আস্তে আগাবো। এখন ফার্স্ট কলামের মধ্যে আমরা দেখতেছি টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো 8 আর 10 কিন্তু 6-এ ঢুকে গেছে, ফলে 7-এর পরে 9, 11। এনজাইম ডেফিসিয়েন্সি G6 টাইপ 1-এর হলো গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম। কোনটা? গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম। এটা কি? গ্লাইকোজেনোলাইসিসের একটা এনজাইম। ইপোনিম কি? ভন জার্কস ডিজিজ। অ্যাকচুয়ালি আমরা ভন জার্কস ডিজিজ, পম্পেস ডিজিজ, কোরিস ডিজিজ মানে টাইপ 1, 2, 3 এর মধ্যেই সাধারণত থাকে। এরপরেরগুলো আর খুব বেশি ধরা হয় না। এরপরে তোমরা যদি এভাবে চার্ট করে পড়ো তাহলে দেখবা অনেকগুলো একসাথে পড়া হয়ে যাচ্ছে। তাহলে ভন জার্কস ডিজিজে কি কি আমরা পাবো? ওখানে হাইপোগ্লাইসেমিয়া হবে, হ্যাপাটোমেগালি হবে, হাইপারলিপিডেমিয়া হবে, কিন্তু মাসেলের কোনো সিমটম হবে না। কারণ কি? গ্লুকোজ 6 ফসফেটেজ, দিস এনজাইম ইজ অ্যাবসেন্ট ইন মাসেল। এটার মাধ্যমেই তো গ্লুকোজ তৈরি হবে। তাহলে এটা লিভারের এনজাইম, এই কারণে লিভার ইনভলভমেন্ট হবে। আচ্ছা, তাহলে শরীরের মধ্যে গ্লুকোজের সাপ্লাই যদি একেবারে কমে থাকে তখন কি হবে? গ্রোথ ফেলিউর হবে। এছাড়া ল্যাকটিক অ্যাসিডোসিস এবং হাইপার ইউরিসেমিয়া, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। এখন টাইপ 2 হলো অ্যাসিড মাল্টেজ এনজাইমের অভাবে হবে
ইপোনিম পম্পিস ডিজিজ। এখানের মধ্যে শুধুমাত্র যেহেতু এটা লিভার রিলেটেড, ঠিক আছে, এটার সাথে ব্লাড গ্লুকোজের সম্পর্ক নেই, এই কারণে হাইপোগ্লাইসেমিয়া হবে না। এখানে শুধুমাত্র কি হবে, হ্যাপাটোমেগালি এবং মাসেল উইকনেস হবে। এখানে হাইপারলিপিডেমিয়াও হবে না, হাইপোগ্লাইসেমিয়াও হবে না। এবং এটাতে সাধারণত দেখা যায় এটা এতটাই মারাত্মক যে 2 বছর বয়স হতে হতেই কি হয়, হার্ট ফেলিওর হয়ে বাচ্চারা মারা যায়। এবার আসি আমরা G6 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ টাইপ 3 ডিব্রাঞ্চিং এনজাইম আমরা পড়ছিলাম না গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে ডিব্রাঞ্চিং এনজাইম। হ্যাঁ, এটার অভাবে হবে কোরিস ডিজিজ। কোরিস ডিজিজ ডিব্রাঞ্চিং এনজাইম খেয়াল করে দেখো, এটা লিভার এবং মাসেল দু জায়গাতেই আছে, এই কারণে এটা হাইপোগ্লাইসেমিয়া, হ্যাপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া এবং মায়োপ্যাথি চারটাই করবে। এবার আসি আমরা টাইপ 4 গ্লাইকোজেন ব্রাঞ্চিং এনজাইম, জাস্ট আমরা যেটা পড়ছি গ্লাইকোজেনেসিস ট্রান্সফারেজ এনজাইম যেটা, এটার নাম হলো অ্যান্ডারসনস ডিজিজ। এটাতে শুধুমাত্র হ্যাপাটোমেগালি হবে এবং এটাও মারাত্মক। দেখা যায় যে বাচ্চা বড় হতে পারে না, সাধারণত 5 বছর বয়সের মধ্যেই মারা যায়। আমরা এই চারটাকে খুব মনোযোগ দিয়ে পড়বো, আর বাকিগুলো শুধু নাম একটু দেখে নিব আর কি। হ্যাঁ, তাহলে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রায় শেষ। আমাদের আসলে পুরো মেটাবলিজমই শেষ হয়ে গেছে প্রায়, কিছু অংশ রয়েছে, এগুলো কিছু ভিডিও দেওয়া হবে, আবার সামনাসামনি আমরা ক্লাসের মধ্যে বাকিগুলো বুঝিয়ে দিব। এখন তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও, খুব দ্রুত আমরা তোমাদেরকে পরীক্ষার ডেটটা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, সবাই সাবধানে থাকবা, মুখে মাস্ক ব্যবহার করবা, হাত ধোবা ভালো করে এবং ক্রাউড এড়াই চলবা। Lots of love for all of you, my dear child. Thank you.